বাংলা সিরিয়াল সমাচার উড়ানের এক নতুন পর্ব নিয়ে তোমাদের কাছে চলে এসেছে। তো চলো আমরা দেখে নিই যে কী হতে চলেছে। প্রথমেই দেখা যায় ঠাম্মির সাথে বসে কথা বলছে মহারাজ। মহারাজ বলে, কালকেই সব জোর খুলে যাবে ঠাম্মি, 7 পাকের বাঁধন থেকে মুক্ত হয়ে যাব আমি। তখন ঠাম্মি বলে, এত সহজেই 7 পাকের বাঁধন থেকে মুক্ত হওয়া যায় না মহারাজ। আর মনে মনে হাসতে থাকে। ঠাম্মি তখন বলে, 7 পাকের বাঁধনটা তোর নিজের ইচ্ছেই হবে না। হ্যাঁ, বিয়েটা তোর হয়তো নিজের ইচ্ছে হয়নি, কিন্তু 7 পাকের বাঁধনটা কিন্তু সম্পূর্ণ ভগবানের হাতে। হ্যাঁ, সামাজিকভাবে হয়তো দেখা যাবে তুই জোর খুলছিস, তুই বাঁধন থেকে বেরিয়ে আসতে চাইছিস, কিন্তু তোদের আসল বাঁধন যে কোথায় জড়িয়ে আছে সেটা শুধুমাত্র ঈশ্বরই জানেন। সে বাঁধন যে কতটা শক্ত সেই ধারণা তোর নেই। মহারাজ চুপ করে শুনতে থাকে আর পূজারিনীর দিকে তাকায়। ঠাম্মি ওখান থেকে চলে যান আর যেতে যেতে মনে মনে ভাবতে থাকেন, তোদের মধ্যে এখনও স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, সেটা আমি বুঝি, কিন্তু আজকে যেটা হলো সেটা ভালোই হলো। কমসে কম ঘোরের মধ্যে বৌমা তোর হাতটা ধরেছে। আর কিছু না হোক, ঘোরের মধ্যে হলেও আজ আমার বৌমা মহারাজের হাতটা টেনে ধরেছে, মহারাজকে কাছে টেনে নিয়েছে। এই ভাবতে থাকে ঠাম্মি আর মনে মনে হাসতে থাকে আর সেখান থেকে চলে যায়। এদিকে মহারাজ পূজারিনীকে বলে, যে জিনিস পারেন না হজম করতে সেই জিনিস খান কেন? আর মহারাজ কিছুতেই পূজারিনীর মাথার নিচ থেকে তার হাতটা সরাতে পারে না। যতই তার হাতটা সরাতে যায়, পূজারিনী ততই তার হাতটাকে জোরে টেনে নেয়। শিব আর মিলি ডিনার নিয়ে এসেছে দুজনের জন্য। এসে বলে যে আমরা ডিনার নিয়ে এসেছি। মহারাজ বলে যে আমি কি বলেছি তোদেরকে ডিনার নিয়ে আসতে? আর শিব আর মিলি তো মহারাজের হাতটা তাদের বৌদির মাথার নিচে দেখে মনে মনে মুচকি মুচকি হাসতে থাকে আর বলে, না আসলে অনেক রাত হয়ে গেছে তো তাই ভাবলাম যে নিয়েই যাই। মহারাজ বলে, শোন, আগ বাড়িয়ে না কিছু করতে যাস না, আমরা কিছু খাবো না। তখন শিব বলে, তুই হয়তো খাবি না, বন্ধু তো খাবে। তখন মহারাজ বলে, খাবে? তোর মনে হয় দেখে যে ও খাবে? তোরা জানিস যে পূজা খাওয়ার পরিস্থিতিতে আছে? আর শিব আর মিলি তো ওর কথা শুনে মুচকি মুচকি হাসতে থাকে। মহারাজ বলতে থাকে, এমনিতেই ও আমার মাথাটা খেয়ে ফেলেছে। তখন শিব বলে, আরে আমাদের বন্ধু বললি কেন? এই যে পূজা বলে ডাকলি, কত সুন্দর লাগলো শুনতে। মহারাজ তখন শিবের দিকে তাকায়। এই নিয়ে শিব আর মিলি মহারাজের পেছনে লাগতে থাকে। মহারাজ বলে, যদি উঠতে পারতাম না তাহলে মজা দেখাতাম দুজনকে। আর এইরকমই মজার কথাবার্তা তাদের মধ্যে চলতে থাকে আর হাসি মজা চলতে থাকে। মিলি বলে, আমরা না হয় ডিনারটা রেখে যাচ্ছি, বন্ধু উঠলে না হয় একসঙ্গে বসে খাস। তখন মহারাজ বলে, দেখ মিলি, আমার মাথাটা কিন্তু এমনিতেই চটকে আছে, ঠিক আছে? আর বেশি মাথা খেতে আসিস না। তখন শিব বলে, আচ্ছা ঠিক আছে, তুই অত রাগ করিস না, তোর হাতটাও তো আটকে আছে, আমি না হয় তোকে খাইয়ে দিচ্ছি। আর খাওয়ার কথা শুনে তো মহারাজের আবার তার মায়ের বলা কথাগুলো মনে পড়ে যায়। এদিকে শিব মহারাজকে খাইয়ে দিতে চাইলে মহারাজ মনে মনে বলে, গতকাল থেকে তো কিছুই খাইনি আমি, না তবুও এই বাড়িতে কিছু খাবো না, মরে গেলেও খাবো না। এগুলো ভাবতে থাকে আর মুখের কাছ থেকে খাবারটা সরিয়ে দেয়, বলে যে না আমি খাবো না। মহারাজ বলে, না না, বলেছি না কালকে বিরিয়ানি খেয়েছি, ওটা হজমই হয়নি, আর কালকে তো আবার অষ্টমঙ্গলে যাব, বুঝতে পারছিস না, ভালো মন্দ খাবো, তো তাই জন্য পেটটাকে ফাঁকা রাখছি আর কি। শিব তখন বুঝতে পারে, শিবের মনটা খারাপ হয়ে যায়। মিলি তখন টেবিলটা পরিষ্কার করতে গেলে মহারাজ বাধা দেয়। মিলি তাও পরিষ্কার করে খাবারটা, পূজারিনীর খাবারটা টেবিলে রেখে দেয়। আর শিব তখন বলে যে, মিলি এই খাবারটা বরং এখানে থাক, বন্ধু উঠলে বন্ধু খেয়ে নেবে, দাদা তো খাবে না। আর দাদার খাবারটা হাতে করে নিয়ে চলে যায়। মিলি তখন তার দাদা বৌদিকে এরকম অবস্থায় দেখে নিজের আর জয়ন্তের কথাটা ভাবতে থাকে মনে মনে। মিলির স্বপ্নের ঘোর কাটতেই মহারাজ বলে, কী রে, কী হয়েছে তোর? তখন মিলি বলে, কিছু হয়নি বলে ওখান থেকে চলে যায়। এদিকে মহারাজ তো কিছুতেই হাতটা ছুটাতে পারে না, বলে বিছানা থেকে পড়ে যেত ভালোই হতো, ধপাস করে পড়তো, বুঝতো ঠেলা। কেন যে ধরতে গেলি মহারাজ? এই ছোট্টবেলা থেকে ভুল সময় ভুল জায়গায় থাকাটা তো স্বভাব মহারাজ। এই সমস্ত কথাই বলতে থাকে মহারাজ আর চুপ করে বসে থাকে নিরুপায় হয়ে পূজার কাছে। এদিকে দেখা যায় প্রিয়াঙ্কা তার বসের কাছে আসে, এসে বলে, ম্যাম আপনি জানেন না এই কয়দিন আমি কত কাজ করেছি। তখন কিছু টাকা গুনে সে তার ম্যামের হাতে দেয়। তার ম্যাম বলে, বাহ, তুমি তো দেখছি এই কয়দিনে অনেকটা প্রগ্রেস করেছো, কথাবার্তার টানও অনেকটা ভালো হয়েছে, সেই মালদার টানটা আর নেই। তখন প্রিয়াঙ্কা বলে, না না আছে, আমি যখন খুব রেগে যাই বা যখন কোনো কিছু রিফ্লেক্স হয় তখন আমার কাছ থেকে বেরিয়ে পড়ে সেই টানটা। তখন প্রিয়াঙ্কা আবার একটু ভালোবেসে তার ম্যামকে বলে যে, আচ্ছা ম্যাম আপনি একটু রেস্ট নেবেন না, সেই কখন থেকে কাজ করছেন? তখন তার ম্যাডাম বলে, তোমার মতো আরও 99 জনের দায়িত্ব আছে আমার কাঁধে, আমার রেস্ট নিলে হবে বলো প্রিয়াঙ্কা? তখন প্রিয়াঙ্কা মনে মনে বলতে থাকে, একদিন এই কর্মচারী থেকে মালকিন হব আমি, আর সেই দিন বেশি দেরি নেই। এই সমস্ত কথা মনে মনে ভাবতে থাকে প্রিয়াঙ্কার ম্যাডাম বলে, এত বড় স্যালুন চালাই আমি, আর এই বিজনেসে
স্মার্টনেসটা খুব বেশি করে জরুরি, তাই তোমার প্রগ্রেস দেখে আমি খুব খুশি হয়েছি। প্রিয়াঙ্কা মনে মনে হাসতে থাকে। এদিকে মহারাজ বলে, আমি চাকর নাকি? এইভাবে আপনি ঘুমোচ্ছেন আর আমি পাশে বসে আছি, আর আমার হাতটা মাথায় নিয়ে দিব্যি ঘুমোচ্ছেন, আমার হাতটা ব্যথা করে না বুঝি? তখন পূজারিনীর ঘুমটা ভেঙে যায়। মহারাজ বলে, কি আমি কি জোরে বললাম নাকি? আমি তো আসতেই বলেছি। এদিকে পূজারিনী উঠে পড়ে, মহারাজের তো হাতে খুব ব্যথা হয়ে যায়। তখন মহারাজ বলে, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ, আপনি আমার হাতটা ফেরত দিয়েছেন। এদিক ঘুম থেকে উঠেই পূজারিনীর তো শরীর কেমন করতে থাকে, পুরো বমি চলে আসে, আর বমি করতে গেলেই মহারাজ একটা পলিথিন এনে দেয়, সেখানেতে সেরে ফেলে। এরপরে দেখা যায় মহারাজ বলছে, এখানে আমার পুরো বোতলটাই আছে, 1 প্যাক 2 প্যাক নয় কিন্তু পুরো বোতলটাই আছে। মানুষ তো তাও জল দিয়ে খায়, আপনি তো পুরো নিট খেয়ে ফেলেছেন। এইসবের কিন্তু কোনো দরকার ছিল না, ঠিক আছে? এরপরে পূজারিনীর শরীর আরও খারাপ করতে থাকে। মহারাজ বলে, চোখ মেলে উঠে বসেছেন, আমার পুরো পরিবারের ভাগ্য ভালো। এরপর মহারাজ টাওয়াল আর গামছা নিয়ে আসে, আর একটা গামলা নিয়ে আসে, এসে পূজারিনীর মুখে জল দিতে থাকে। আর মহারাজ বলতেই থাকে, আমার মতো তো আপনার আর মদ খাওয়ার অভ্যেস নেই, তো কেন সুস্থ শরীরটাকে ব্যস্ত করলেন শুধু শুধু আপনি? আর পূজার মুখে জলের ছিটে দিতে থাকে। পূজাকে তখন তোয়ালেটা দিয়ে বলে, নিন। তখন পূজা বলে, এটা তো আপনার তোয়ালে, নষ্ট হয়ে যাবে। তখন মহারাজ বলে, গোটা জীবনটাই তো নষ্ট হয়ে গেল, নিন, এটা আর কি নষ্ট করবেন, নিন ধরুন। তখন মহারাজ একটা জলের বোতল নিয়ে এসে পূজার সামনে বসে, বলে, এবার কিন্তু জল খেতে হবে। আর বলে, তো জীবনে কি প্রথমবার মদ খেলেন নাকি? পূজা বলে, হ্যাঁ। তখন বলে, তো আমাকে শায়েস্তা করতে গেছিলেন? তো কেমন আমাকে শায়েস্তা করতে গিয়ে নিজেই শায়েস্তা হলেন বলুন পূজা? আর নিজের মানে মহারাজের মুখে পূজা তার নিজের নামটা শুনে খুব অবাক হয়, আর মনে মনে বলতে থাকে, আমায় পূজা বলে ডাকলো? আর মহারাজের দিকে তাকিয়ে থাকে আর হাসতে থাকে। মহারাজ তখন বলে, নিন জল খান, ধরুন। পূজা তো জলের বোতলটা ধরবে কি, তার হাত পুরো কেঁপে যাচ্ছে। মহারাজ বলে, হ্যাঁ এই তো পুরো হাত কাঁপছে, ঘর বাড়ি খাট আপনি সব কাঁপছে যেন মনে হচ্ছে, তাই না? মহারাজ বলতে থাকে। তখন মহারাজ পূজাকে জলটা খাইয়ে দেয়। জল একটু পড়ে গেলে তোয়ালে দিয়ে পূজার মুখটা মুছিয়েও দেয় মহারাজ। পূজা তো এই সমস্ত কিছু চুপ করে দেখতে থাকে। এরপরে মহারাজ পূজাকে শুইয়ে দিয়ে বলে যে, আপনি এবার একটু শোন, আমি আসছি। তখন পূজা মহারাজের হাতটা ধরে ফেলে। এদিকে পূজা মহারাজের হাতটা ধরে বলে যে, আপনি আবার চলে যাবেন আমাকে একা ফেলে? আর বলে যে, বড়রা ঠিকই বলে যে বিয়েটা অন্য কোনো জিনিস নয়, এটা একটা বাঁধন, আর সেটা আজকে আমি বুঝলাম। মহারাজ চুপ করে শোনে কথাগুলো। পূজা বলে, আপনি আমার এত যত্ন করছেন, সেই নিরিখেই তো। পূজা বলে, তাই স্বামী হিসেবে আর কিছুক্ষণ থাকুন। মহারাজ তখন পূজার দিকে তাকায়। পূজা তখন বলে, আসলে আমার ভয় করছে, আমার যদি আবার বমি পায়, আমি যদি উঠতে না পারি, তাই থেকে যান না। মহারাজ তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি আছি, আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন, ভয় পেতে হবে না আপনাকে। আমি এমনিতেও বসে থেকে থেকে খুব টায়ার্ড হয়ে গেছি, তাই আমিও আজকে আর বেরোবো না। এটা শুনে পূজা খুব খুশি হয়। এরপরে পূজা শুয়ে পড়ে, আর মহারাজও তার পাশে শুয়ে পড়ে। এরপর তো ভোর 4টে বেজে গেছে। মহারাজ মনে মনে ভাবতে থাকে, তাহলে কি আমি আজকে পূজার হয়ে পূজার ফুলের মার্কেটে চলে যাব? তখন মহারাজ পূজার বোনকে ফোন করে বলে যে, বোন, আজকে তোমার দিদির পরিবর্তে আমি যাব তোমাদের দোকানে, আসলে ওর শরীরটা ভালো নয় তো তাই। তখন বোন বলে, না না জামাইবাবু, তোমাকে আসতে হবে না, কারণ আজকে আমাদের দোকান খোলাই হবে না, আজকে অষ্টমঙ্গলার জন্য খুব তোড়জোড় চলছে সকাল থেকেই। দিয়ে বোন আবার জামাইবাবুকে বলে, তোমরা কিন্তু সকাল সকাল চলে এসো, কেমন? মহারাজ বলে, আসবো, বলে ফোনটা রেখে দেয়। এরপরে দেখা যায় সকাল 9টা বেজে গেছে, কিন্তু পূজারিনীর ঘুম এখনও ভাঙেনি। মহারাজ তো খুব চেষ্টা করতে থাকে তার ঘুম ভাঙানোর। মহারাজ বলে, এই যে শুনুন, 1 সপ্তাহ ধরে আপনার যে অত্যাচারটা সহ্য করলাম, তার পুরস্কার আছে আজকে আমার, চলুন তাড়াতাড়ি করুন, উঠুন, আজকে অষ্টমঙ্গলা, বাড়িতে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, উঠুন। পূজা তো কিছুতেই ওঠে না। তখন মহারাজ একটা বালিশ ছুঁড়ে মারে পূজার দিকে। তখন পূজার ঘুমটা ভেঙে যায়, কিন্তু তাও পূজা উঠতে চায় না। তখন মহারাজ বলে, দাঁড়ান, এরও একটা ব্যবস্থা আমার কাছে আছে। তখন মহারাজ পূজার পায়ের তলে সুড়সুড়ি দিতে থাকে। পূজার তো খুব বিরক্তি লাগে, তখন পূজা পা দিয়ে জোরে করে মহারাজকে মারে, আর মহারাজ বিছানা থেকে পড়ে যায়। মহারাজ তখন গালে হাত দিয়ে বসে পড়ে, বলে যে, এ তো পুরো গুন্ডি, আমাকে লাথি মেরে ফেলে দিল। মহারাজ বলে, হ্যাঁ, এরও একটা ব্যবস্থা আমার কাছে আছে। আপনি আমাকে গান শুনিয়েছিলেন না, গান শুনিয়ে আমার ঘুম ভাঙিয়েছিলেন, হচ্ছে আপনার, দাঁড়ান। এই বলেই লালটু লালটু করে ডাকতে থাকে। তখন টেপ রেকর্ডারে জোরে করে গান বাজিয়ে দেয় মহারাজ, আর নিজেও নাচতে থাকে। টেপ রেকর্ডারটা পূজার কানের সামনে নিয়ে গিয়ে ঘোরাতে থাকে, আর মহারাজ নিজেও গান করতে থাকে। তখন পূজারিনী টেপ রেকর্ডারটাকেও ছুঁড়ে ফেলে দেয়। মহারাজ দেখে কিছুতেই তো কিছু হয় না। তখন মনে মনে ভাবতে থাকে, এবার আপনি মোক্ষম দাবাইয়ের জন্য প্রস্তুত হয়ে যান পূজা। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো কী সেই মোক্ষম দাবাই, দেখার জন্য প্রস্তুত থেকেও কিন্তু বন্ধুরা। আগামীকালকে আবারও আমি নিয়ে হাজির হয়ে যাব উড়ানের এক নতুন পর্ব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, আর ভালো লাগলে
আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। কেমন? টাটা।